আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আন্তর্জাতিক আপডেটগুলো। সুলাইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ৮ দফায় রকেট হামলা। আরও জানিয়ে দিব উত্তেজনা ছড়িয়ে তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন। অন্যদিকে চীনকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করল মার্কিন নৌবাহিনী। এবং পাকিস্তান ঝুঁকছে চীনের দিকে, সৌদি আসছে ভারতে। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। নিহত সেনাকর্তা কাসেম সুলাইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান। আগামী ৩ জানুয়ারি কোচফোর্সের কমান্ডারের মৃত্যুবার্ষিকী। ওই দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ চালাতে পারে ইরানের বাহিনী, এমনটাই আশঙ্কা করে পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সম্ভাব্য হামলার বিষয়ে এক গোপন ঘাঁটি থেকে ফোনের সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কোনো ধরনের হামলার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যে আমাদের সহযোগীদের সুরক্ষা নিশ্চিত করতে ও প্রয়োজনে হামলাকারী ইরান ও ওই দেশের মদতদাতাদের উপর পাল্টা হামলা চালাতে আমরা সম্পূর্ণ সক্ষম। আমার কমান্ডারদের সঙ্গে রোজ কথা হচ্ছে, তারা সম্পূর্ণ তৈরি। তিনি আরও জানান, সম্প্রতি বাগদাদ গিয়েছিলেন তিনি। সেখানে আন্তর্জাতিক সন্ত্রাস দমন বাহিনীর প্রধান মার্কিন জেনারেল পল কালভার্ট ও ইরাকের সেনাপ্রধান জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। জেনারেল ম্যাকেঞ্জি সিরিয়া সফরের কথাও জানান সাংবাদিকদের। প্রসঙ্গত, গত বছরই ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপর মধ্যপ্রাচ্যে অনেকটাই পাল্টেছে সমীকরণ। ইরানের আণবিক কর্মসূচি ও সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কার দরুন ইরাকে নিজেদের অবস্থান মজবুত করতে বাধ্য হয়েছে মার্কিন সেনাবাহিনী। ২০২০ অর্থাৎ চলতি বছরের ৩ জানুয়ারি সুলাইমানিকে হত্যা করা হয়েছিল। তাই ওই দিন ইরান হামলা চালালে পাল্টা হামলার প্রস্তুতিতে পারস্য উপসাগরের টহল দিচ্ছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিজ। আকাশে টহল দিয়েছে 2টি মার্কিন বোমারু B-50 বিমান। জানুয়ারি মাসে ড্রোন হামলায় মৃত্যু হয় জেনারেল কাসেম সুলাইমানির। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পরই সুলাইমানির গাড়িতে আছড়ে পড়ে একের পর এক মিসাইল। একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে সুলাইমানিকে হত্যা করেছে অত্যাধুনিক মার্কিন ড্রোন। একবার জ্বালানি ভরে প্রায় ১৮০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই চালকবিহীন বিমানটি। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনী এবং মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ৮টি রকেট ছোড়া হয়। ইরাকের সামরিক বাহিনী দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রিন জোনে লক্ষ্য করে একটি নিষিদ্ধ গোষ্ঠী ৮টি রকেট ছুড়েছে। এতে একজন ইরাকি সেনা আহত হয়েছে। এছাড়া হামলায় বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, ভবন সাধারণত খালি থাকে। গ্রিন জোনে রকেট হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষে থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দূতাবাসের চত্বরে সামান্য ক্ষতি হয়েছে। এবারে যুক্তরাষ্ট্র চীন উত্তেজনা প্রসঙ্গ। চীনের অত্যাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ শানডংয়ের নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি বহর তাইওয়ান প্রণালীতে নোঙ্গর করেছে। বহরটিকে পর্যবেক্ষণ করতে তাইওয়ান সেনা মোতায়েনের পর সোমবার চীনের বিমানবাহিনী বলছে, দক্ষিণ চীন সাগরের রুটিন মহড়ার অংশ হিসেবে তাদের এই যাত্রা। একই সামুদ্রিক পথে একটি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রম করার মাত্র একদিন পরে তাইওয়ান প্রণালী হয়ে চীনা যুদ্ধজাহাজ শানডংয়ের এই যাত্রা। চীনের নৌবাহিনী বলছে, দক্ষিণ চীন সাগরে অনুশীলনের উদ্দেশ্যে রোববার শানডং ও সঙ্গী জাহাজগুলো স্পর্শকাতর তাইওয়ান প্রণালী হয়ে স্বাভাবিক ভ্রমণ করেছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমার বড় অংশে নিজেদের অধিকার দাবি করছে চীন। এই মহড়াগুলোকে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সাধারণ আয়োজনের অংশ হিসেবে উল্লেখ করে চীনা নৌবাহিনী বলছে, প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ভবিষ্যতে আমাদের এই মহড়াগুলো চালু রাখা হবে। এই প্রণালী দিয়ে যুদ্ধজাহাজগুলোর যাত্রা চীন ও তাইওয়ানের মধ্যে বিদ্যমান উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। অবশ্য তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত ভাবে কমিউনিস্ট চীন। গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান সরকার বলছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনই তাদের আকাশসীমায় চীনা সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে।
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শানডং 4টি যুদ্ধজাহাজ নিয়ে বৃহস্পতিবার উত্তর চীনের ডালিয়ান বন্দর থেকে রওনা হয়েছিল। ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানায়, রণতরীর বহরটি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তাইওয়ান জানিয়েছে, চীনা জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতে তারা 6টি যুদ্ধজাহাজ এবং 8টি সামরিক বিমান পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিজের জন্মভূমির রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের সেনাবাহিনীর সক্ষম ও আত্মবিশ্বাসী। শানডং চীনের দ্বিতীয় বিমানবাহী জাহাজ। প্রায় 1 বছর আগে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল। চীনা নৌবাহিনী জানায়, চালুর পর থেকে এটি তার বিমানগুলোকে উড্ডয়ন, অবতরণ এবং অস্ত্রগুলোর ব্যবহারে সফল হয়েছে। শানডংয়ের সঙ্গী যুদ্ধজাহাজগুলোর বিষয়ে তারা বলেন, পরীক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে এগুলোর যুদ্ধের সামর্থ্যে ব্যাপক উন্নতি হচ্ছে। চীন তার রণতরীর আক্রমণগুলোকে ত্রুটিমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তবে গত কয়েক দশক ধরে অসংখ্য যানের সমন্বয়ে যুদ্ধজাহাজ দলকে পরিচালনা করে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় তাদের অভিজ্ঞতা এখনও কম। অন্যদিকে মার্কিন নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশল প্রকাশ করেছে, রাতে দেশটির নৌবাহিনী, মেরিন গার্ড এবং উপকূল রক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। 3 বিভাগের প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে। মার্কিন নৌবাহিনী প্রকাশিত 36 পৃষ্ঠার এই কৌশলে বলা হয়েছে, প্রতিদিন সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দশকে সমুদ্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে তা নির্ভর করছে আমেরিকা কিভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার উপর। মার্কিন মেরিন কমান্ডার জেনারেল ডেভিড বার্গার, নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল মাইক গিল্ডে এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল কার্ল শুলজ্জ লিখেছেন, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে। 3 কর্মকর্তা বলেছেন, 2 দেশই আমেরিকার শত্রু, কিন্তু চীন সবচেয়ে বড় ও দীর্ঘ মেয়াদের কৌশলগত হুমকি হয়ে উঠছে। চীনের সামরিক সক্ষমতা দিন দিন আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও তারা উল্লেখ করেছেন। সবশেষ জানিয়ে দিচ্ছি, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের। সৌদির কাছ থেকে পাকিস্তান $330 কোটি ঋণ নিয়েছিল। সম্পর্কের অবনতি হওয়ায় সেই ঋণ ফেরত দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি দ্বিতীয় ধাপে $100 কোটি ফেরত দিয়েছে ইমরান খানের দেশ। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে $100 কোটি ফেরত দেয় পাকিস্তান। সৌদি আরবকে বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে ইসলামাবাদ। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান। চীন যদি পাকিস্তানকে এই ধরনের ঋণ দেয়, তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ। আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ। এদিকে ভারতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদির রাষ্ট্রদূত ড. সৌদ বিন মোহাম্মদ আল শাতি এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেছেন, কিছু খাতে অগ্রাধিকার ভিত্তিতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ নিয়ে 2 দেশ আলোচনা করছে। গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, সৌদি আরব ভারতে পেট্রোকেমিক্যালস, পরিশোধন, অবকাঠামো, খনন ও উৎপাদন, কৃষি ছাড়াও অন্যান্য খাতে $100 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে। সৌদি আরব ভারতকে কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন আল-সাতি। তিনি অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে প্রশিক্ষণ, জ্ঞান এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে চলমান সহযোগিতাকে চিহ্নিত করেন। করোনা মহামারীতে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ভারতের উদ্যোগের প্রশংসা করেন আল-সাতি। তিনি বলেন, উভয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এই অঞ্চলের অন্যান্য অর্থনীতিকেও উন্নত করতে সহায়তা করবে। বহু বছর ধরে সৌদি আরবের উপর ভারতের নির্ভরশীলতা মূলত তেলের কারণে। কারণ ভারত যে ক্রুড বা অপরিশোধিত তেল আমদানি করে থাকে, তার প্রায় 20% আসে সৌদি আরব থেকে। সেদেশে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা 40 লাখেরও বেশি। তারা প্রতি বছর দেশে রেমিটেন্স পাঠান $100 কোটি বেশি। ভারত মনে করে সাম্প্রতিককালে এই দ্বিপাক্ষিক সম্পর্কের একটা গুণগত উত্তরণ ঘটেছে, যে কারণে সৌদি পাকিস্তান সম্পর্কে অবনতি। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেনি।
কিন্তু চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব তার নীতি পরিবর্তন করে এবং ঋণের $330 কোটি ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের উপর দিল্লির নিপীড়নের বিরুদ্ধে সৌদি আরব নিন্দা না করায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রিয়াদের সমালোচনা করেছিলেন। এরপরই সৌদি আরব পাকিস্তানের প্রতি রুষ্ট হয়। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান তার সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি সফরে পাঠায়, কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি।